আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা .com-এর সন্ধ্যা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজরি সুলতানা মিতু। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গ্রীষ্মে ফের বাড়তে পারে করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা। ১,৩০,০০০ শিক্ষার্থীকে করোনার টিকা দেবে সরকার। হাজী সেলিমের ১০ বছরের সাজা হাইকোর্টে বহাল। প্রাথমিক শিক্ষকদের বদলি আরেক দফা পেছালো। শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি পেতে শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ১৮ মার্চের মধ্যে। অস্তিত্বহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভুয়া স্টাডি সেন্টার চলছে, দেওয়া হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিও। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা ২৩শে মে পর্যন্ত বন্ধ থাকবে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইনে খসড়া চূড়ান্ত অনুমোদন। উপাচার্য কলিমুল্লাহ দুর্নীতি তদন্তে ১৪ মার্চ বেরুবিতে যাচ্ছে ইউজিসির প্রতিনিধি দল। শিক্ষা অধিদপ্তরের ৪ পদে নিয়োগ পরীক্ষা ২০ মার্চ। এবং করোনায় আরো ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১২ জন। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বিশেষজ্ঞদের মতে এই গ্রীষ্মে ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। তাই করোনা সংক্রমণ রোধে ৩টি নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়ে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে নির্দেশনার কথা জানান। গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। প্রধানমন্ত্রী বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা পরিস্থিতিতে বাংলাদেশে করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা এখনো করোনার টিকা নেননি তাদের অবশ্যই বাইরে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। যার যার দায়িত্ব বোধ থেকে বিভিন্ন জনসমাগম যথাসম্ভব সীমিত রাখার নির্দেশনা দিয়েছে সরকার প্রধান। আগামী ১৭ মে হল খোলার আগেই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১,৩০,০০০ আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। তবে ১৮ বছরের কম বয়সী হওয়া স্কুল কলেজের শিক্ষার্থীরা এখনো টিকা পাচ্ছেন না। আজ ক্যাবিনেট সভা শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ১৭ মে হল খোলার আগেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এসব শিক্ষার্থীর সংখ্যা ১,৩০,০০০-এর মতো। তাদের টিকা দেওয়া শেষে বিশ্ববিদ্যালয়ে অন্য সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। শিক্ষামন্ত্রী আরো বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা ১৮ বছরের কম বয়সী, এজন্য আগে বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীদের আগে টিকার আওতায় আনা হবে। ঢাকা ৮ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে দেওয়া ১৩ বছরের সাজার আদেশের মেয়াদ কমিয়ে ১০ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সাজার বিরুদ্ধে হাজী সেলিমের আপিল আবেদন খারিজ করে আজ বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. জহুরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন। রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। রায়ে তথ্য গোপন দায়ে দেওয়া ৩ বছরের সাজা বাতিল করেছেন আদালত। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। তিনি উপস্থিত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৪শে ফেব্রুয়ারি এই মামলায় রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন নির্ধারণ করেন হাইকোর্ট।
ওই দিন এই মামলায় যাবতীয় নথি এলসিআর তলব করেছিলেন আদালত। 2007 খ্রিস্টাব্দের 24 অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ লালবাগ থানার মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার 2008 খ্রিস্টাব্দের 27 এপ্রিল তাকে 13 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে 10 বছর ও সম্পদ গোপনের মামলায় 3 বছরের সাজা দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে 20 লাখ টাকা জরিমানাও করা হয়। 2009 খ্রিস্টাব্দে 25 অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্ট আপিল করেন হাজী সেলিম। 2021 খ্রিস্টাব্দে 2 জানুয়ারি হাইকোর্ট তার সাজা বাতিল করেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে 2015 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। পাশাপাশি হাইকোর্টে হাজী সেলিমের আপিল পুনরায় শুনানি করতে বলা হয়। এরপর প্রায় 5 বছর ওই আপিলের শুনানি হয়নি। তবে সম্প্রতি আপিলটি শুনানির উদ্যোগ নেন দুদক। এরই ধারাবাহিকতায় গত 11 নভেম্বর হাইকোর্ট বিচারিক আদালতে থাকা মামলার যাবতীয় নথি এলসিআর তলব করেন। এরপর কয়েকদিন শুনানি শেষে 24 ফেব্রুয়ারি আপিলটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম আবারও পিছিয়েছে। আজ দুপুরে এই কার্যক্রম উদ্বোধন করার কথা থাকলেও কারিগরি কিছু ত্রুটি থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এটি শুরু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম। তিনি জানান, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করা হচ্ছে। নতুন সফটওয়্যারে টাইম বাউন্ড অ্যাকশন থাকায় অনেকে ব্যবহার করতে পারবে না। কোনো শিক্ষক যেন বদলি থেকে বঞ্চিত না হয়, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির পাশাপাশি টিউশন ফি দেবে সরকার। উপবৃত্তি পাওয়ার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সুবিধা দেওয়া হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি এবং অন্যান্য সুবিধা পাওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় আসতে হবে। উপবৃত্তির কর্মসূচি আওতাভুক্ত হতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী 18 মার্চের মধ্যে আবেদন করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। তবে যেসব প্রতিষ্ঠান তাদের আবেদন করার প্রয়োজন নেই, এসব তথ্য জানিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। আদেশে আরো বলা হয়েছে, সমন্বিত কর্মসূচির আওতাভুক্ত নন এমন প্রতিষ্ঠান এই কর্মসূচির আওতাভুক্ত হতে শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতি বা স্বীকৃত থাকতে হবে। সরকারি, বেসরকারি, এমপিওভুক্ত বা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করতে পারবে। সমন্বিত উপবৃত্তির অন্তর্ভুক্ত হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অনুমোদে রেজুলেশন, শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত বা স্বীকৃতিপত্রের সত্যায়িত ফটোকপি এবং চুক্তিপত্র স্বাক্ষর করে প্রতিষ্ঠানের প্রধানদের উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে স্ক্রিম পরিচালক বরাবর আগামী 18 মার্চের মধ্যে আবেদন পাঠাতে হবে। প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি না থাকলে সহযোগিতা চুক্তিপত্রের নমুনা কপিতে সভাপতি স্বাক্ষরের জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেট্রোপলিটনের ক্ষেত্রে জেলা শিক্ষা কর্মকর্তা স্বাক্ষর করবেন। সহযোগিতা চুক্তিপত্রের নমুনা কপি উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের দপ্তরে অথবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। আগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মেট্রোপলিটন এলাকায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান কোনো উপবৃত্তি প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল না, তারাও কর্মসূচির অন্তর্ভুক্ত হতে পারবেন। দেশের 3 পার্বত্য জেলা ছাড়া অন্য 61 জেলা সদরের পৌরসভা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত ছিল না। বর্তমান সকল জেলা সদরের পৌরসভা এলাকা শিক্ষা প্রতিষ্ঠান কর্মসূচির আওতাভুক্ত হবে। তবে এক্ষেত্রে উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তারা ওই প্রতিষ্ঠানগুলোর ইউজার আইডি ও পাসওয়ার্ডের জন্য তাদের তালিকা স্ক্রিম পরিচালকের কাছে পাঠাবে। যেসব প্রতিষ্ঠান কোনো উপবৃত্তি প্রকল্পের
আওতাভুক্ত আছে তাদের আবেদন করার প্রয়োজন নেই। এই কর্মসূচির আওতায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্তি হবে না। তবে বিএম শাখা শিক্ষার্থীদের তালিকা অন্তর্ভুক্তি হতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে বলেও আদেশে বলা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় তথ্য সহ আবেদন জরুরিভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা দিতে হবে। 18 মার্চের মধ্যে কর্মকর্তাদের তা যাচাই বাছাই করে 18 মার্চের মধ্যে স্ক্রিন পরিচালকের দপ্তরে পাঠাতে বলা হয়েছে। হার্ড কপি ও ইমেলে আবেদন পাঠাতে হবে। অস্তিত্বহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে রাজধানী ঢাকার ভুয়া স্টাডি সেন্টার পরিচালনা করা হচ্ছে। আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া ইউএসএ নামে অস্তিত্বহীন এই ভুয়া প্রতিষ্ঠানটি পরিচালনা করেছে লিঙ্কনস নামের এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান। অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয়টির নামে ওয়েবসাইট খোলা হয়েছে, দেওয়া হয়েছে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তিও। তবে ক্যালিফোর্নিয়ার আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি নামে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি নামে খোলা ওয়েবসাইটটি 2014 খ্রিস্টাব্দে নওগাঁ জেলা থেকে খোলা হয়েছে। ওয়েবসাইটে ব্যবহৃত ছবি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, শিক্ষার্থী ভর্তির পায়তারা শুরু করেছে ভুয়া স্টাডি সেন্টারটি। জানা গেছে, ভুয়া স্টাডি সেন্টারে শিক্ষার্থী ভর্তির বিষয়টি দেখভাল করার জন্য লিঙ্কনস হায়ার এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্টের নামে রাজধানীর সিদ্ধেশ্বরী শাহজালাল টাওয়ারে একটি অফিসে খোলা হয়েছে। ব্যাচেলর, মাস্টার্স, এমপিএইচ, এমবিএ, এমফিল ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে দেখা গেছে স্পেশাল স্কলারশিপ এবং ক্রেডিট ট্রান্সফারের সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে মাস্টার্স প্রোগ্রামের জন্য $5,100 এবং পিএইচডি প্রোগ্রামের জন্য $10,600 নিচ্ছে। এভাবেই অস্তিত্বহীন বিদেশি বিশ্ববিদ্যালয় ভুয়া বিশ্ববিদ্যালয়টি প্রতারণার ফাঁদ পেতেছে। বিষয়টি নজরে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও। যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের কোনো শাখা, ক্যাম্পাস বা স্টাডি সেন্টার ইত্যাদিতে শিক্ষার্থী ভর্তি বা শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগে দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ্রের মতে, অনুমতি ছাড়া বৈধ কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় স্টাডি সেন্টার পরিচালনা করা অবৈধ। এক্ষেত্রে অস্তিত্বহীন বিদেশি বিশ্ববিদ্যালয় শাখা, ক্যাম্পাস পরিচালনা করা আইনের চরম লঙ্ঘন। এ ব্যাপারে তিনি ভর্তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তথাকথিত এই বিশ্ববিদ্যালয়ে বা স্টাডি সেন্টার থেকে প্রাপ্ত পিএইচডি সহ যে কোনো ডিগ্রি ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। সরকারের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অস্তিত্বহীন বিদেশি এই বিশ্ববিদ্যালয়টি ভুয়া স্টাডি সেন্টার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন ইউজিসি। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। চলো ঘুরে আসি নন্দন পার্কে, চলো মেতে উঠি মস্তি আড্ডাতে, ভুলে যত অভিমান চলো আজ হারাই নন্দন পার্কে। নন্দন পার্ক, হৃদয়ের সুখের স্পন্দন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর সন্ধ্যা সংবাদে আবারও স্বাগত। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের সব ধরনের পরীক্ষা আগামী 23 মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। গতকাল ইউজিসি কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইটে এর তথ্য সংক্রান্ত নির্দেশনা জানিয়েছেন। ইউজিসি বলছে, সরকারের নির্দেশনা অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ব্যতীত ল্যাব ও সব ধরনের পরীক্ষা আগামী 23 মে পর্যন্ত বন্ধ
বন্ধ রাখার অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট নির্দেশনার কপি সব বেসরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রার কর্তৃক পাঠানো হয়েছে বলেও ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি আগামী 24 মে থেকে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছেন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনে খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2021-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের আইনগুলোকে অনুসরণ করে নতুন এই আইন করা হচ্ছে। নতুন এই বিশ্ববিদ্যালয় স্থাপন হলে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় হবে 46টি, আর বর্তমানে 107টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন রয়েছে। বর্তমানে বাংলাদেশে 7টি কৃষি বিশ্ববিদ্যালয় চালু আছে। কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গত বছরের 21 ডিসেম্বর এ সংক্রান্ত আইনের নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। খসড়া আইনটি আইন মন্ত্রণালয়ের যাচাই বাছাই শেষে এ চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগ ওঠে। এ সময় অভিযোগের তদন্ত করতে আগামী 14 মার্চ ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ্রের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যাম্পাসে আসছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। শিক্ষামন্ত্রীর কাছে দেওয়া বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষকের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ইউজিসির অনুমোদন ছাড়াই ঢাকার মোহাম্মদপুরে আফরোজা গার্ডেন নামে একটি বাড়ির দোতলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লিয়াজো অফিস স্থাপন করা হয়েছে। সেখানে উপাচার্যের নিজস্ব কতিপয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়া অন্যদের প্রবেশ একেবারে নিষিদ্ধ করা হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় নিয়োগ বাণিজ্য, ভাউচার বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ সব অপকর্মের মাস্টার প্ল্যান করা হয়। শিক্ষকদের অভিযোগ, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অত্যাধুনিক সিন্ডিকেট সভাকক্ষ সহ সব ধরনের অবকাঠামো থাকা সত্ত্বেও তিনি ক্যাম্পাসে না এসে ঢাকাতেই সিন্ডিকেট সহ বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা করেন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ বোর্ড, অর্থ কমিটি, সভা, সিন্ডিকেট সভা, শিক্ষক ও কর্মকর্তাদের আপগ্রেডেশন প্রমোশন বোর্ড, ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের সব ধরনের সভা, সাধারণ সভা, গবেষণারত শিক্ষার্থীদের ক্লাস, সেমিনার, কনফারেন্স ঢাকার লিয়াজো অফিসে করা হচ্ছে। শুধু শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ঢাকা যাওয়ার কারণে অতিরিক্ত প্রায় কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব সভা ঢাকা লিয়াজো অফিসে অনুষ্ঠিত হওয়ায় ডিএটিএ খাতে অতিরিক্ত ব্যয় করা হচ্ছে। এই ব্যয় কমানোর লিখিত এই নির্দেশনা না মানিয়ে উপাচার্য। অভিযোগ সূত্রে জানা গেছে, উপাচার্য ও তার মা দুজন মিলে বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগ ও জেন্ডার স্টাডি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড দেখিয়ে নিয়োগ কার্যক্রম সম্পাদন করেছেন। উল্লেখ্য, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান উপাচার্য নিজেই ওই অনুষদের ডিন হিসেবেও তিনি নিয়োগ বোর্ডের সদস্য। অন্যদিকে তার মাকে দেখানো হয়েছে বিশেষজ্ঞ সদস্য। বিশ্ববিদ্যালয়ে 21টি বিভাগের মধ্যে অধিকাংশ বিভাগেই নিয়োগ বোর্ডের সদস্য করা হয়েছে উপাচার্যের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের। যদিও সব অভিযোগ অস্বীকার করে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য কলিমুল্লাহ দাবি করেন, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির আশ্রয় প্রশ্রয় ও আশা করায় তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বুক স্টার নিরাপত্তা প্রহরী, মালি ও পরিচ্ছন্ন কর্মী পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী 20 মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর 13টি শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার তারিখ ঘোষণা ও আসন বিন্যাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গতকাল রাতে এ আসন বিন্যাস
প্রকাশ করা হয়। জানা গেছে, টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে। আসন বিন্যাসের বিস্তারিত জানতে ভিজিট করুন দৈনিকশিক্ষা.com। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি করোনার সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরো 13 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো 912 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,52,087 জন হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,489 জনে। গত 24 ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো 1,229 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 5,05,349 জন হয়েছে। দর্শক, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। গ্রীষ্মে ফের বাড়তে পারে করোনা, সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর 3 নির্দেশনা। 1,30,000 শিক্ষার্থীকে করোনা টিকা দেবে সরকার। হাজী সেলিমের 10 বছরের সাজা হাইকোর্টে বহাল। প্রাথমিক শিক্ষকদের বদলি আরেক দফা পেছালো। শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি পেতে শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন 18 মার্চের মধ্যে। অস্তিত্বহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভুয়া স্টাডি সেন্টার চলছে, দেওয়া হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিও। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা 23 মে পর্যন্ত বন্ধ ঘোষণা। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন। উপাচার্য কলিমুল্লাহ দুর্নীতি তদন্তে 14 মার্চ বেরোবিতে যাচ্ছে ইউজিসির প্রতিনিধি দল। শিক্ষা অধিদপ্তরের 4 পদে নিয়োগ পরীক্ষা 20 মার্চ। এবং করোনায় আরো 13 জনের মৃত্যু, নতুন শনাক্ত 912 জন। দর্শক, শেষ করছি দৈনিকশিক্ষা.com এর সন্ধ্যার সংবাদ। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।